হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো রান্নাঘরের আত্মা। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্পটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের এপিসোডটা রান্নাঘরের আত্মা মনোযোগ সহকারে শুনি। কলেজ জীবনটা শেষ হতে না হতেই কিছু একটা কর বাবু বলে পরিবারের চাপ এসে পড়েছিল আমার মাথায়। মধ্যবিত্ত পরিবারের এটাই মূল সমস্যা। পৃথিবীটাকে ঠিকমতো চিনতে না চিনতেই পরিবারের হালটা ধরার কাতর আবেদন চলে আসে। আর আসবে নাই বা কেন? এতদিন অনেক খরচ হয়ে গেছে আমার পিছনে, আর তো পড়াশোনা করছি না। ইচ্ছে হলো আরও পড়াশোনা করব, কারণ আমার রেজাল্টটা খুব ভালো ছিল। বাধ্য হয়ে এই পরিবারের কথা মেনে নিলাম। একটা ভালো চাকরির খোঁজ করতে করতে চলে এলাম আমার শহর জলপাইগুড়ি ছেড়ে মহানগরী কলকাতায়। কলকাতার পরিবেশটা কেমন যেন ভুতুরে ভুতুরে মনে হলো আমার কাছে। বিশেষত গলির পাশের সেই পুরনো বাড়িগুলি এক একটা দেখে গা শিউরে ওঠে। কখন যে হুড়মুড়ি খেয়ে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। তবে পুরো কলকাতা নয়, বরং কয়েকটা এলাকাতেই এইরকম দৃশ্য নজরে আসবে। অবশেষে আমার এক বন্ধু সহায়তায় এক বেসরকারি আইটি কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেলাম। মাস গেলে মাইনে যা পাই তা বেশ ভালোই, তবে খাটুনিটা একটু বেশি। টানা 9 ঘন্টা কাজ করতে হয়। প্রথম প্রথম কয়েকদিন বেশ অসুবিধা হচ্ছিল, আর তার থেকেও বেশি অসুবিধা হচ্ছিল আমার রাতে থাকার ব্যবস্থা নিয়ে। অফিসের আশেপাশে কোথাও ভালো মানের একটা বাড়ি খুঁজে পাচ্ছি না। আবার দ্বারস্থ হলাম আমার সেই বন্ধুর। প্রথম কয়েক মাসের বেতন দিয়ে অবশেষে একটা ফ্ল্যাট জোগাড় করলাম। বেশ কম দামেই মিলল ফ্ল্যাটটা, কারণ কলকাতায় এত কম দামে ফ্ল্যাট আশাই করা যায় না। উফ, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এতদিন ভালো মতো ঘুমও হয়নি। এরপর সেই ফ্ল্যাটে বাড়ি থেকে মা বাবা কাকুরা আসে আমার ফ্ল্যাট দেখতে। এই ফ্ল্যাটটা নাকি অনেক দিন ধরে পড়েছিল, তাই জঞ্জালগুলো পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়েছিল। অবশ্য ফ্ল্যাটের মালিকও হাত লাগিয়েছিলেন। ফ্ল্যাটটার ভেতরটা দেখতে বেশ সুন্দর, বিশাল একটা হল রুম, আর তার ডান পাশেই রয়েছে রান্নাঘর। রান্নাঘরের ঠিক উল্টো দিকে রয়েছে বাথরুম। বেশ ভালোই লাগলো দেখতে। আমি আবার একটু খোলামেলা বেশি পছন্দ করি। এই ফ্ল্যাটটারও ভেতরের দরজা প্রায় নেই বললেই চলে, শুধুমাত্র চৌকাঠ লাগানো, আর বারান্দায় লাগানো কাঁচ দিয়ে বাইরেটা বেশ ভালোভাবেই দেখা যায়। তবে একটা জিনিস আমার পছন্দ হয়নি, সেটি হলো বাঁদর। এই এলাকায় এত বাঁদর রয়েছে আর বলবার মতো না। এই তো সেদিন দেখলাম কয়েকটা বাঁদর কার আন্ডারউয়ার নিয়ে যেন খেলা করছে। সে যাই হোক, অনেক দিন থেকে পড়ে থাকার ফলে বাইরেটা যেন অপরিষ্কার, ভেতরটা ঠিক তার উল্টো। কারণ ভেতরটা দেখে মনে হবে কেউ যেন কিছুক্ষণ আগেই পরিষ্কার করে রেখে গেছে। ভাবলাম ভেতরে হয়তো কাজের লোক এসে প্রতিদিন পরিষ্কার করে দিয়ে যায়। এরপর মা বাবা আর কাকুরা বাড়ি ফিরে যায়। একদিন অফিস থেকে ফ্ল্যাটে ফিরেছি। রাস্তায় আমাদের ব্লকের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে অন্য এক কোম্পানিতে কাজ করে। আমি ভাবতেই পারিনি যে এইরকম কাউকে পেয়ে যাব। তবে সে আমার অনেক আগে থেকেই কলকাতায় কাজ করছে, তবে সে এখনও ভাড়া বাড়িতে থাকে। আমার সাথে দেখা হলে আমি তাকে জোর করে আমার ফ্ল্যাটে নিয়ে আসি। আমি জানাই আজ এখানেই থাক, কাল আবার তার অফিসে চলে যাব। কিন্তু সে যেতে নারাজ, কারণ সে জানায় তার প্রতিদিন সকাল 8টায় কাজে যোগ দিতে হয়, আর আমি উঠি 9টায়। আমি জানাই আমি সকাল 6টার অ্যালার্ম সেট করে দিব, তুই উঠে খাবার নিয়ে চলে যাবি অফিসে। বেজায় গরম, তাই আমরা ঠিক করি হলরুমেই ঘুমাবো। খাওয়া দাওয়ার শেষে একটা খাটিয়া টেনে নিয়ে এসে দুইজনে গল্প করতে বসি। গল্প করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে কিছুই বুঝতে পারিনি। তাকে খাটিয়া ছেড়ে দিয়ে আমি মেঝেতেই ঘুমিয়ে পড়ি। হলঘর জ্বলছে ডিম লাইটের মিটিমিটি আলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়ি কিছুই মনে নেই। তখন রাত প্রায় 3টে হবে। হঠাৎ কেন জানি না আমার ঘুম ভেঙে গেল। আমি আমার রান্নাঘরের দিকে মুখ করে ঘুমিয়েছিলাম। চোখ খুললেই দেখি কেউ একজন আমার রান্নাঘরে ঢুকছে।
আমি কিছু বলে ওঠার আগেই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তবে আমি তখনও অবাক হইনি, কারণ আমি ভেবেছিলাম আমার সেই বন্ধু হয়তো এখনই তার টিফিন তৈরি করছে। কিছু না ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখ সবেমাত্র বন্ধ করব, তখনই দেখি কেউ একজন রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে চলে গেল। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই বাথরুম থেকে রান্নাঘরে চলে গেল। এবার আমি খুব বিরক্ত হয়ে গেলাম। মোবাইল টাইম দেখি সবেমাত্র 3:05। আমি বিরক্তির সুরেই বললাম, আরে এখনও 6টা বাজতে 3 ঘন্টা বাকি, আর তুই এখনই উঠে পড়েছিস? বলতে বলতেই আমি উঠে বসি আর তার খাটিয়ার দিকে তাকাই, কিন্তু এ কি, আমার বন্ধু তো দিব্যি সে ঘুমাচ্ছে, তাহলে রান্নাঘরে কি? এরপর কখন যে ঘুমিয়ে পড়ি আর কিছুই মনে নেই। পরের দিন সকাল হতে না হতেই আমি রান্নাঘরে যাই, সব কিছু ঠিকঠাক আছে। এই ঘটনা নিয়ে আমি কারো কাছেই মুখ খুলিনি, কারণ হয়তো দেরিতে ঘুমোতে যাওয়ার কারণে ঘুমের ঘরেই আজব আজব অবাস্তব কিছু দেখে ফেলেছি। আবার যদি কাউকে বলে ফেলি, তারা হয়তো আমার ফ্ল্যাটে আসতেই ভয় করবে, তাই আর কাউকে এই ঘটনাটি জানাইনি। এরপর কেটে গেছে 3 মাস। এই 3 মাসের মধ্যে আর কোনো দিনও সেই দিনের রাতের মতো অবাস্তব কোনো কিছু নজরে আসেনি। আমাদের পাড়ার ডাক্তার কাকু কলকাতায় আসে। সে তার ভাইপোকে কলকাতা বিমানবন্দরে দিতে গিয়েছিল। তার ভাই দুবাইতে থাকে, কিন্তু প্লেন টেক অফ করে গিয়েছিল পরবর্তী প্লেন সোমবার সকালে, তাই সে এবং তার ভাই আমার ঠিকানা নিয়ে আমার ফ্ল্যাটে এসে হাজির হয় এবং সেখানে 2 রাত কাটিয়ে পরশুদিন সকালবেলা এয়ারপোর্ট যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু আমার কাছে সেই রাত কাটানো বন্ধুর আজ জন্মদিন, তাই সেখানে আমাকে যেতে হবে। আমি ডাক্তার কাকু ও তার ভাইকে বলে যাই, আমি হয়তো আজ ফিরবো না, তোমরা রান্না করে খেয়ে নিও। এরপর আমার সেই বন্ধুর বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলা আমি ফ্ল্যাটে আসতেই দেখি তারা দুজনেই তৈরি হয়ে আমার জন্য বসে অপেক্ষা করছেন। তাদের মুখের দিকে তাকাতেই আমি কেমন যেন বিস্মিত হলাম। তাদের মুখটা কেমন যেন ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেছে, যেন কোনো ভয়ানক ঘটনা ঘটে গেছে। তাদের চোখ ভেতরে ঢুকে গেছে, বোঝাই যাচ্ছিল সারা রাত তারা জেগে কাটিয়েছেন। আমাকে দেখতেই তারা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তাহলে তুমি থাকো, আমরা চলি। আমি বললাম, আপনাদের ফ্লাইট তো সোমবার, আজ তো রবিবার, আজই কেন যাচ্ছেন? আজকের রাতটা কোথায় কাটাবেন? তারা বলল, কোনো মতে হোটেলে কাটিয়ে দেব, দরকার হলে রাস্তাতেও কাটিয়ে দেব, কিন্তু এই ঘরে আর এক মুহূর্ত থাকতে আমাদের কাজ ঝিমঝিম করছে। তাদের এই কথা মাস 3 আগে আমার সাথে ঘটে যাওয়া সেই দৃশ্যের কথা মনে করিয়ে দিল। আমি তাদের কাছে জানতে চাই কি হয়েছিল তাদের সাথে। তারা জানায়, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়েছি, তখন রাত প্রায় 3টে। এক লোক এসে আমাকে ডেকে তুলল আর বলল, তাড়াতাড়ি আমার সাথে অফিসে চলো। আমার মোবাইল ফোনটা সেখানেই ফেলে এসেছি। লোকটাকে দেখে বেশ ভদ্রই মনে হচ্ছিল, কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে কি করে এখানে এলো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর সে রান্নাঘরে চলে যায়। রাত কেটে সকাল হয়ে যায়। সেই যে লোকটা রান্নাঘরে গেল আর ফিরে এলো না। এরপর আমরা সেখানে যাওয়ার আর সাহস করিনি। তাদের এমন ভুতুড়ে কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, আমি ঘামতে শুরু করে দিয়েছি। এরপর আমরা সবাই মিলে রান্নাঘরে যাই। সব কিছুই ঠিকঠাক আছে। আমি ফ্রিজ খুলে দেখি সেখানে পনির নেই, তবে অন্য কিছু না নেই, শুধুমাত্র পনিরই নেই। কেন, তার কিনারা করতে পারলাম না। এরপর 1 সপ্তাহের মধ্যে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে উঠি। এরপর আমি জানতে পারি যে আগে আমি যে ফ্ল্যাটটিতে ছিলাম সেটি ভুতুড়ে ফ্ল্যাট। আজ থেকে 10 বছর আগে যখন ওই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, তখন একটি অঘটন ঘটে যায়। আসলে সেই ফ্ল্যাটটি যে জমির উপর দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি হোটেল ছিল। জোর করেই তার জমি কিনে নেয় এক মারোয়ারি লোক। এরপর সেখানে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে, কিন্তু সেই ছোট হোটেলের মালিকটি জানায়, যদি ফ্ল্যাট বানাতেই হয় তাহলে আমার মৃতদেহর উপর দিয়ে যেতে হবে। সে তার আস্তানা ছেড়ে যেতে নারাজ ছিল। এরপর জবরদস্তি সেখানে কাজ শুরু হয়। কে বা কারা রাতের অন্ধকারে এসে তাকে খুন করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সে খুব ভালো মানুষ ছিল। সারাদিনের বেঁচে যাওয়া খারাপ গরিব মানুষের মধ্যে সে দিন শেষে বিলিয়ে দিত। তাকে হত্যা করা হলেও তার আত্মাকে কিছুতেই শান্ত করা যায়নি। এই ফ্ল্যাটটির রান্নাঘরে এখনও তার আত্মা ঘুরে বেড়ায়। এর আগেও অনেকেই সেই ফ্ল্যাটে এসেছিল, কিন্তু কেউই 2-3 মাসের বেশি টিকতে পারেনি। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।